নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ঝুলি থেকে বেড়ালটা বের হয়ে গেল। আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক সেটা বার করে দিল। এই যে মুর্শিদাবাদে যে ঘটনা, যে সংঘর্ষের ঘটনা, সাম্প্রদায়িক সংঘর্ষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার পিছনে বাংলাদেশের দুষ্কৃতীদের হাত আছে এবং সেই দুষ্কৃতীদের মদদ দিয়েছে রাজ্যের শাসক দলের স্থানীয় নেতৃত্ব। শেষ পর্যন্ত শাসক দলের স্থানীয় নেতৃত্ব দুষ্কৃতীদের উপর পুরো নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেনি, সেই জন্য পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছে, সেটা সংবাদ মাধ্যমেও এসছে। ব্যাস, যেই রিপোর্টটা দেখেছেন তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠেছেন। এত বড় সাহস আমার দলের স্থানীয় নেতাদের দিকে অভিযোগের আঙুল তোলা! কি করে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকলো? নিশ্চয়ই বিএসএফ ঢুকিয়েছে। দেখুন, সীমান্ত নজরদারি, সীমান্তের নিরাপত্তার দায়িত্ব বিএসএফ এর, এটা কোনো নতুন কথা নয়। ভারত বাংলাদেশের মধ্যে 4200 কিলোমিটার সীমানা আছে, রিভারাইন বর্ডার, ল্যান্ড বর্ডার। পশ্চিমবঙ্গের সঙ্গে আছে 2200 কিলোমিটার। সেখানে জলপথ, সীমান্ত, স্থল সীমান্ত আছে, অনেক জায়গায় বেড়া দেওয়া যায়নি, জমির সমস্যা আছে, রাজ্য সরকার জমি দিতে চাইছে না। বিএসএফ কে নিয়ে লাগাতার আক্রমণ তিনি করেন। সীমান্তরক্ষী বাহিনী, অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর প্রতি মুখ্যমন্ত্রীর একটা তীব্র ক্ষোভ আছে, ক্রোধ আছে, সেটা প্রকাশ পেয়ে যায়। যে সীমান্তরক্ষী বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের স্থানীয় মানুষ বলছে আপনারা থাকুন, এখানে ক্যাম্প করুন, অনেকে বলছেন নির্বাচন পর্যন্ত থাকুন, নইলে এই ধরনের ঘটনা আবার ঘটতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? বিএসএফ লোক ঢুকিয়েছিল, কিছু বাচ্চা ছেলেদের 5000 টাকা দিয়েছে, তারা ঢিল ছুঁড়েছে। আসলে উদর পিণ্ডি বুদর খালে চাপানোর একটা অভ্যাস মুখ্যমন্ত্রীর দীর্ঘদিন ধরে আছে। বিএসএফ এর খেয়ে দিয়ে কাজ নেই যে দুষ্কৃতীদের ঢোকাবে, সেই দুষ্কৃতীরা এখানে হামলা চালাবে, এবং বেছে বেছে সনাতনীদের টার্গেট করা হয়েছে বলে এখন অব্দি চালা যাচ্ছে। আসলে মুখ্যমন্ত্রী ভাবতে পারেননি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এইভাবে তাদের প্রাথমিক যে রিপোর্ট সেটা সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাবে। দেশে মুখ পুড়েছে, অন্যান্য রাজ্যে সবাই বলছেন যে শাসক দলের স্থানীয় স্তরের নেতাদের সঙ্গে বাংলাদেশের দুষ্কৃতীদের যোগ আছে। এরা মুখ্যমন্ত্রীর ভালো লাগার কথা নয়। তিনি এই সত্যটা অস্বীকার করে সমস্ত দোষ চাপিয়ে দিয়েছেন বিএসএফ এর কাছে। বলছেন আমার জনপ্রতিনিধিদের বাড়ি ভাঙচুর হয়েছে, আমরা কি করে ইনভলভ থাকবো? তৃণমূলের কি ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে সেটা সবাই জানে। এক জনপ্রতিনিধির সঙ্গে অন্য জনপ্রতিনিধির কোনো মিল নেই, সদ্ভাব নেই, অনেকের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ। তাহলে একটা পক্ষ যদি এই দুষ্কৃতীদের এনে থাকে, তারা নিশ্চয়ই নিশানা করেছে অন্য পক্ষের, মানে শাসক দলের অন্য পক্ষকে নিশানা করতে হতেই পারে। মুখ্যমন্ত্রীর তো উচিত যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যখন একটা রিপোর্ট দিয়েছে, সরকারের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, এই রাজ্যের মানুষের সুরক্ষার স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা, ছানবিন করা। তা না করে তিনি অমিত শাহকে কাঠগড়ায় তুলছেন। আমার মনে আছে একটা ঘটনা, সেটা 2002 সালে, যখন এনডিএ সরকার, বাজপেয়ীজি প্রধানমন্ত্রী, নীতিশ কুমার রেলমন্ত্রী। তা এনডিএ সরকার সিদ্ধান্ত নিল যে পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে পাটনায় নিয়ে যাওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করলেন, বনচন্দ হয়েছিল। তখন তিনি একটা কথা প্রায় বলতেন, হু ইজ দ্য রিয়েল প্রাইম মিনিস্টার, বাজপেয়ীজি আর আদবানিজি? তারপরে যখন মোদিজি এবং আদবানিজির মধ্যে নেতৃত্বের প্রশ্নে কিছুটা বিরোধ দেখা দিল, তখন তিনি আদবানিজির পক্ষ নিয়ে নরেন্দ্র মোদীকে সমালোচনা করতেন। এখন আবার নরেন্দ্র মোদী ওনার কাছে খুব ভালো হয়ে গেছে, তখন তিনি অমিত শাহকে নিশানা করেছেন। দেখুন, অমিত শাহ কিন্তু খুব টাফ ম্যান, এবং এই ধরনের
প্রশাসককে মুখ্যমন্ত্রী কখনোই যে পছন্দ করবেন না সেটা দিনের আলোর মতো স্পষ্ট, কারণ ভান্ডাফোর হয়ে যাচ্ছে না, ঘাবড়ে গেছেন যে তার দলের জনপ্রতিনিধিদের আক্রান্ত হতে হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এবং মুর্শিদাবাদের এই সংঘর্ষ সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যম খুব বড় করে দেখাচ্ছে। তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক রিপোর্ট, হ্যাঁ বাংলাদেশের দুষ্কৃতীরা ছিল এবং তাদেরকে স্থানীয় স্তরে সহযোগিতা করেছে শাসক দলের স্থানীয় নেতারা। এই যে নিজের দলে স্থানীয় নেতাদের নাম যুক্ত হয়ে যাওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক রিপোর্টে মুর্শিদাবাদের এই ঘটনায়, সেটা মুখ্যমন্ত্রীকে যার পর নাই বিড়ম্বনায় ফেলেছে। তাই তিনি এখন উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাচ্ছেন। এটা মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের অভ্যাস, দায় স্বীকার উনি কখনো করেন না, সবসময় অন্যরা খারাপ, তার সরকার একেবারে অপাবৃদ্ধ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই যে ন্যারেটিভটা তিনি দিচ্ছেন, ফিউ টেকার্স, আমি বলবো এনি টেকার্স, রাজ্যের মানুষ বোঝেন কেন এবং কিভাবে মুর্শিদাবাদের ঘটনাটা ঘটেছে, কাদের উস্কানিতে হয়েছে। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি বললেন, ইমাম মুয়াজ্জিনদের সবাই, আমি এখানে কোনো উস্কানি দিতে আসিনি। খুব ভালো কথা, আপনি কেন উস্কানি দেবেন? আপনি তো প্রশাসনিক প্রধান, আপনি তো সম্প্রীতির বার্তা দেন, সম্প্রীতির বার্তা যিনি দেবেন তিনি কেনই বা উস্কানি দেবেন? কিন্তু দিদি, আপনি বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন? ওরা যদি পথে নামে আন্দোলন করে সামলাতে পারবেন তো? আপনার মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে সবাই কি বলল, যে প্রয়োজনে কলকাতায় ঢোকার সব কটা রাস্তা আমরা অবরোধ করে রাখবো, 2000 থেকে 50,000 ছেলেকে বসিয়ে রাখবো। চমকালেন, ধমকালেন, কলকাতাকে অবরুদ্ধ করার হুমকি দিলেন। অনেক প্রবীণ মানুষ আতঙ্কিত হয়ে উঠছেন, তাদের স্মৃতিতে ওই সোড়াবর্তী 46 সাল এই ঘটনাগুলো ফিরে ফিরে আসছে। আপনার দলের সাংসদ বাপি হালদার কি বলছে, ওয়াকফ দিকে তাকালে চোখ উপড়ে নেব। দুলিয়ান পুরসভার চেয়ারম্যান কি বলছেন, অ্যালাং এ জাং সিনেমাকে উল্লেখ করে তিনি বলছেন ধর্মযুদ্ধে নামতে হবে। উস্কানি তো দিয়েছেন না, ব্যবস্থা নিয়েছেন? আপনার দলের কোন মুখপাত্র এদের বক্তব্যের নিন্দা করেছেন, বলেছেন যে এদের বক্তব্যকে আমরা সমর্থন করি না, আমরা কারণ জানতে চাইবো কেন, কোন প্রেক্ষিতে এই কথাগুলো বলেছেন? একটা শব্দ উচ্চারণ করেননি। আপনার পুলিশ বিজেপির আইটি সেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় থানায় এফআইআর করা হচ্ছে, নাকি সুকান্ত বাবু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন। তর্কের খাতিরে মেনে নিলাম সুকান্ত বাবুর বক্তব্য গ্রহণযোগ্য নয়, ঠিক আছে আপনি করেছেন। বিজেপির আইটি সেল ভুয়ো ছবি পোস্ট করেছে, ঠিক আছে, পুলিশ মনে করেছে ব্যবস্থা নিচ্ছে, আপত্তি নেই, সম্প্রীতি রক্ষা হোক, এটা আমরা সবাই চাই। তাতে উস্কানি যারা দেবেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু আপনার মন্ত্রিসভার সদস্য খাস কলকাতার বুকে দাঁড়িয়ে যেভাবে উস্কানি দিলেন, যেভাবে হুমকি দিলেন, আপনার প্রশাসন তো কোনো ব্যবস্থা নিল না দিদিমণি। বরঞ্চ সিদ্দিকুল্লাহ মঞ্চে দাঁড়িয়ে বললেন যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল, সভা সফল হওয়ার জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন। অর্থাৎ সিদ্দিকুল্লাহ যে বক্তব্যগুলো বললেন, একই সঙ্গে জানালেন সিএমও অফিস থেকে ফোন এলো। অর্থাৎ সিদ্দিকুল্লাহ এই ধরনের বক্তব্য দিয়ে যে পার পেয়ে যেতে পারেন সেটা বোঝা গেল। কারণ তিনি বললেন সিএমও থেকে ফোন এসেছিল, সমাবেশ সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তা সিএমও সমাবেশ সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, খুব ভালো কথা, জানাতেই পারেন। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে সাম্প্রদায়িক ভাষণ দিলেন, যেভাবে হুমকি দিলেন কলকাতা অবরুদ্ধ করার, সেটা নিয়ে কেন প্রতিবাদ করলেন না আপনারা? কেন আপনাদের সবজান্তা মুখপাত্ররা একটা শব্দ উচ্চারণ করলেন না? আর কেন্দ্রীয় বাহিনীকে সবসময় নিশানা করা মুখ্যমন্ত্রীর একটা দীর্ঘকালীন স্বভাব। কেন বিএসএফ গুলি চালিয়েছে? আরে আত্মরক্ষার স্বার্থে তো কখনো কখনো ব্যবস্থা নিতে হয়, এটাই বিএসএফ বলছে। যে তাদের উপর আক্রমণ হয়েছিল, গুলিও ছোড়া হয়েছিল, ইট ছোড়া হয়েছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে আপনি বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন।
আসলে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় সরকারের কোন সংস্থার কথা শুনলেই আপনি তেলে বেগুনে চলে ওঠেন। আসলে ঝুলি থেকে বেড়ালটা বার করে দিয়েছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট, তাই এখন অমিত শাহের উপর আপনার প্রচন্ড ক্ষোভ। হ্যাঁ, অমিত শাহ সমস্ত এজেন্সিগুলোকে মোটামুটি তার কাছেই রিপোর্ট করে, প্রধানমন্ত্রীর কাছে সিবিআই করে, ঠিক আছে, কিন্তু অমিত শাহ তো নাম্বার 2, তিনিও এই তদন্তর ব্যাপারে সিদ্ধান্ত নেন। সবাই জানেন, কোনো গোপনীয় বিষয় না। মুখ্যমন্ত্রী সিট গঠন করেছেন। সিট মানে আমরা জানি না ধামাচাপা দেওয়ার চেষ্টা। দেখুন, ওই অঞ্চলটা কিন্তু স্পর্শকাতর। উল্টো দিকে চাপাই নবাবগঞ্জ, ওখানে কিন্তু দুষ্কৃতীদের খুব তাণ্ডব, মৌলবাদীদের খুব তাণ্ডব। ওখানেই বাংলাদেশে একটা মেয়েদের ফুটবল খেলা তৌহিদি জনতা বন্ধ করে দিয়েছিল। এই তৌহিদি জনতা বাংলাদেশ জুড়ে তাণ্ডব করছে। এরা ধর্মান্ধ এবং অত্যন্ত সাম্প্রদায়িক। তাহলে এই ধরনের জায়গা যেখানে গন্ডগোলগুলো করেছে, সীমানা সংলগ্ন, উল্টো দিকে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে সিট গঠন করে কি হবে? এনআইএ তদন্ত হওয়া উচিত। তাহলে দুধ পানিকা পানি হয়ে যাবে। কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে লঘু করে দেখলে বিপদ বাড়বে, কমবে তো নয়। মোথাবাড়িতে হলো, মুর্শিদাবাদে হলো, দক্ষিণ চব্বিশ পরগনার এক জায়গায় বিক্ষোভ হয়েছে, চাঁপদানিতে হয়েছে, ভাঙড়ে হলো, কিন্তু মুর্শিদাবাদ সমস্ত অন্য ঘটনাকে ছাপিয়ে গেছে। সেই জন্য করে এনআইএ তদন্ত হওয়া দরকার। মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবেন যাদের মৃত্যু হয়েছে, মানে খুন হয়েছেন যারা, 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিলে যাদের পরিবারের সদস্যরা নিহত হলেন তাদের ক্ষতে প্রলেপ হয়। 10 লক্ষ টাকায় কি তাদের এই হাহাকারকে ভোলানো যায়? সবকিছু কি 2 লাখ 10 লাখ দিয়ে চেপে দেওয়া যায়? স্বজনহারা পরিবারগুলোর কান্না কি কোনোদিন মুছবে? বাড়ির কর্তা এবং বড় ছেলেকে খুন হতে হলো, অভিযোগ করছে পরিবার। 4 ঘন্টা ধরে পড়েছিল রাস্তায় লাশ। বারবার করে পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশ আসেনি। কোথায় আইন শৃঙ্খলা? আপনি বিএসএফ এর গায়ে দোষ চাপাচ্ছেন। স্থানীয় মানুষ বলছে কেন্দ্রীয় বাহিনী থাকুক, বিএসএফ এর ক্যাম্প থাকুক, তাহলে আশ্বস্ত হবেন। কোনো ভরসা নেই পুলিশের উপর, আপনার পুলিশের উপর কোনো ভরসা নেই। না আছে গোয়েন্দা নেটওয়ার্ক, না আছে সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়ার পরিকাঠামো। আচ্ছা, গোয়েন্দা দপ্তর মুর্শিদাবাদ পুলিশের কাছে কেন আগাম খবর ছিল না যে এরকম ভায়োলেন্ট অ্যাজিটেশন হতে পারে, সেটা সাম্প্রদায়িক সংঘর্ষে টার্ন নিতে পারে? কেন ছিল না? এখন তো 2টো পুলিশ জেলা ওখানে। এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। আপনি তো পুলিশ মন্ত্রী, আপনার তো দায়টা স্বীকার করতে হবে, ব্যর্থতার দায়। আপনার পুলিশ কোনো আগাম খবরই পায়নি যে এত বড় একটা ঘটনা করতে পারে, এবং তাদের কোনো কি বলবো আর কি প্রিপেয়ারনেস ছিল না যে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটলে কিভাবে সেটাকে মোকাবিলা করা যাবে। আপনি তো বিএসএফ কে ডেকেছেন, আপনার প্রশাসন, এখন বিএসএফ এর গায়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। বা সেই পুরনো খেলা যে বিএসএফ লোক ঢুকেছে, বিএসএফ টাকা দিয়েছে। আরে ওই বিএসএফ এর জওয়ানরা সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে বলে আমরা রাত্রে নিশ্চিন্তে থাকতে পারি। আমি বিএসএফ এর মধ্যে যে কিছু ব্ল্যাকশিপ নেই আমি বলছি না। এই যে গরু পাচার হয় তাদের বিএসএফ ইনভলভ, কিন্তু বিএসএফ ওখান থেকে লোক ঢুকিয়েছে, বাচ্চাদের 5,000 টাকা করে দিয়ে গন্ডগোল পাকিয়েছে। আপনার কাছে প্রমাণ আছে? আপনি সাবস্টেনশিয়েট করতে পারবেন? এই যে অভিযোগটা করে দিলেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, এতে কেন্দ্রীয় বাহিনীর মরাল ডাউন হয়। তারা সীমান্তরক্ষী বাহিনী। আপনার কাছে যদি প্রমাণ থাকে, সেই প্রমাণ আপনি তুলে ধরুন, কেন্দ্র সরকারকে জানান, মানুষকে জানান যে আমি এই অভিযোগ করেছিলাম, এই অভিযোগের সপক্ষে আমার এই তথ্য প্রমাণ আছে। এমনি এমনি বলে দিলেন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন। আসলে স্বরাষ্ট্রমন্ত্রী
তার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক রিপোর্টে তৃণমূলের স্থানীয় নেতাদের ভূমিকাটাকে প্রশ্নচিহ্নের মধ্যে রাখা হয়েছে। ব্যাস, মমতা বুঝেছেন যে এ তো সবে কলির সন্ধে, এবার তো কেঁচো করতে কেউটে বেরোবে, এবার তো এনআইএ আসবে, অন্য আসবে, অনেকে গ্রেপ্তার হবেন, আরো কত কিনা বেরিয়ে পড়ে। তাই তিনি পাল্টা আক্রমণের রাস্তায় নেমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ কে নিশানা করছেন। এখন তার কাছে মোদিজি ভালো হয়ে গেছেন, অমিত শাহ ভিলেন হয়ে গেছেন, আবার কিছুদিন বাদে বলবেন অমিত শাহ ভালো, যোগী খারাপ। ওনার এই ছক যারা বাংলার রাজনীতি সম্পর্কে ওয়াকিবহল তারা জানেন। দেখুন, ওই যাদের পরিবার সদস্য খুন হয়েছেন তারা ক্ষতিপূরণ নেননি, আমি এই সিদ্ধান্তকে সমর্থন করি। 10 লাখ টাকা ক্ষতিপূরণে তাদের জীবন থেকে যা হারালো, তারা যা হারালেন তা কি ফেরত পাওয়া যাবে? অপূরণীয় ক্ষতি। এই যে ক্ষতিপূরণ দিয়ে চাপা দেওয়ার এই যে তৃণমূলের কৌশল, এটা সবসময় কাজে লাগে না দিদি। আপনি একটু ইন্ট্রোস্পেক্ট করুন, আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাহলে বুঝবো আপনি রাজধর্ম পালন করছেন। না হলে এটাই প্রমাণিত হবে যে আপনি পুরো বিষয়টা ধামাচাপা দিচ্ছেন, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, তাই মরিয়া হয়ে আপনি এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলছেন। এই খেলা সফল হবে না দিদি। মুর্শিদাবাদের মানুষ জানেন কারা যুক্ত, কাদের মদতে এটা হয়েছে, দুষ্কৃতীদের কারা মদত দিয়েছে। মুর্শিদাবাদের সাধারণ মানুষ জানেন, আপনিও জানেন, কিন্তু আপনি সত্যটা স্বীকার করতে চাইছেন না ভোটের কারণে। এটাই হচ্ছে বাস্তব। এই আবহেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন, সম্ভবত নদিয়া জেলায় প্রশাসনিক সভা করবেন, জনসভাও করবেন। তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের বিগল বাজিয়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। নরেন্দ্র মোদীর এই সফরের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের সূচনা করবে ভারতীয় জনতা পার্টি।